ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাই বনত দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। গণমাধ্যমের দুজন শক্তিশালী ভয়েস আমাদের সাথে আজকে এই আলোচনায় থাকবেন। আমি শুরুতেই যেমনটা বলেছি যে আজকের দিনের বাছাই করা সেরা খবরগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগরের সমন্বয় সভা হয়েছে। এটা নিশ্চয়ই আপনি অবগত আছেন এই বিষয়ে। আমার প্রশ্নটা হলো যে এনসিপি নিয়ে একটা গুঞ্জন আছে, বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষি করছে এনসিপি। আবার আজ এনসিপির সমন্বয় সভায়, গতকাল হবে আসলে, দলটির নেতা সার্জিস আলম এমনটাও বলেছেন তারা হয় ক্ষমতায় যাবে, নয় শক্তিশালী বিরোধী দল হবে, কারো পোষ্য দল তারা হতে চান। এই যে বিপরীতমুখী বক্তব্য, খবরের বিষয়টিকে মোস্তফা ফিরোজ আপনি কিভাবে দেখছেন? ওনাদের আসলে সবগুলি মিলায় মানে বিচ্ছিন্ন কথা। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে সরকার গঠন পর্যন্ত উনি থাকবেন আর কি। মানে এটা কি এনসিপি সরকার গঠন করবে নাকি অন্য কেউ সরকার গঠন করবে সেটাও তো বোঝা যাচ্ছে না। কখনো 300 সিট, কখনো বলছে যে 200 সিট। তারপরে সার্জিস আলম তো বললোই যে কোনো বিরোধী দলে থাকলেও তারা পোষ্য বিরোধী দল হবে না। বিরোধী দলই হইতে পারবে কিনা সেটাই তো বুঝতেছি না। মানে কে জিতবে এইটা, একজন নেতাও তো এরকম কোনো খবর আসে না আমাদের কাছে। রাজার কাছে অবশ্য থাকতে পারে খবর, রাজা আবার অনেক খবর জানে প্রজাদের। তো এখন আমার কাছে কিন্তু আসলে সত্যি কোনো খবর নেই যে এনসিপির কোন নেতা জিতবে একটা কোনো আসনে, এরকম খবর নেই। তো সুতরাং কোন এখন এখন সংসদের বাইরে বিরোধী দল হিসেবে হয়তো শক্তিশালী একটা অবস্থান থাকতে পারবে। তারা মিছিল করবে, বিভিন্ন জায়গায় ঘেরাও করতে পারবে, স্বৈরাচারের দোসর হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করতে পারবে, সেইগুলিতে হয়তো তারা আগায় থাকবে। কিন্তু আমি পার্লামেন্টে, সংসদে আমি কোনো অবস্থা তাদের দেখি না। আমি বুঝতে পারছি না যে মানে এনসিপির নেতাদের মানে এক একজন এক এক রকমের কথাবার্তা গুলো, তো সবগুলো মিলাইলে আসলে একটা বিচ্ছিন্ন স্বতঃস্ফূর্ত মতন মনে হয়। গণ অভ্যুত্থানের যেমন স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, কথাবার্তাগুলিও এখনো সেই স্বতঃস্ফূর্ত একটা দলের মানে একটা কেন্দ্রীয় ভাবে একটা বক্তব্য দেয়া, সেটাও বুঝি না। আবার সালাউদ্দিন আহমেদ দেখলাম যে মানে আগ্রহ প্রকাশ করছে, দলে দলে নাকি আলোচনা চলতেছে তাদের সাথে। তো দলে দলে আলোচনা হইলেও আসন যদি হয়, কোন আসন দেবে, কোন মার্কা, এখন তো মার্কাই নেই। ধানের শীষের বাইরে অন্য মার্কা নিয়ে এনসিপির কেউ কি জিতে আসতে পারবে? সেখানে তো দাঁড়িপাল্লা থাকবে। তো এইগুলি আমার কাছে মনে হয় যে মানে পুরোটাই এই অন্তত আন্দোলনের জন্য ভালো এনসিপি, কিন্তু নির্বাচন, ভোটের মাঠ এইগুলির জন্য ভালো না। এখন কি করবে এনসিপি? তো আবার বলে যে আমরা শাপলা না পেলে নির্বাচনই করব না। তো এখন নির্বাচনই করব না, আবার পার্লামেন্টে শক্তিশালী অবস্থা তাদের, মানে তারা অবস্থান করবে, সরকার গঠন পর্যন্ত থাকবে। সরকার গঠন হয়ে গেলে নাসিরুদ্দিন পাটোয়ারি আর থাকবে না। এইরকম সব এলোমেলো কথাবার্তা, আমি বুঝতেছি না, আমি হয়তো একটু কনফিউজড আর কি। রাজা হয়তো এটা ভালো উত্তর দিতে পারবে। জি, আপনি যখন উত্তরটা দিচ্ছেন তখন রেজওয়ানুল হক মিটিমিটি হাসছিলেন। আমি তো ওনার বক্তব্যটাও একই প্রশ্নে একটু শুনতে চাই, যেটা মার্কা নিয়ে মোস্তফা ফিরোজ বলছিলেন। আপনিও এই বিষয়টা নিয়ে কিভাবে আলোকপাত করবেন, রেজওয়ানুল হক? ধন্যবাদ। মার্কা নিয়ে একটা সমাধান আমার মনে হয় যে আলটিমেটলি হবে। শাপলা পেয়েও যেতে পারে এনসিপি। আর 2 নম্বর কথা হচ্ছে যে ইয়েস, দিবু ভাই যেটা বলছিলেন এনসিপির নেতৃবৃন্দের বক্তব্যের ব্যাপারে, আমি খুব গভীর আগ্রহের সঙ্গে এনসিপির অ্যাক্টিভিটিস, এনসিপির নেতাদের বক্তব্য শুনি। আমার কাছে মনে হয় কি একটু কনসিস্টেন্সির অভাব আছে। এনসিপি দল হিসেবে যতটা শক্তিশালী, তাদের নেতৃবৃন্দ আরো বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়। অনেক নেতা এনসিপি, অনেক পরিচিত মুখ, অনেক মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা আগের একেবারে অপরিচিত নতুন মুখ রাতারাতি তারা বড় নেতা হয়ে উঠেছে। এবং আমার এটাও মনে হয় যে যেহেতু নেতৃবৃন্দের কথার মধ্যে কখনো কখনো মিল পাওয়া যায় না, মানে একই সুরে একই টোনে পাওয়া যায় না, সেই হিসাবে কি মনে হয় যে এনসিপির ভেতরে একাধিক স্রোত রয়েছে বলে এটাও আমার কাছে মনে হয়। মানে এক এক
এটা কয়েকটা গ্রুপ হয়তো আছে যারা মতাদর্শের দিক থেকে, মতবাদের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে বলছি। তো যেমন ধরেন, আমি অনেক আগে শুনেছি এনসিপি নেতাদের মুখে যে আমরা কোনো জোটে যাব না, আমরা এনসিপি যার আমাদের যে দলের রাজনীতিকে আমরা এগিয়ে নেই। আবার পরবর্তীকালে শুনেছি যে না, আমরা কোনো জোটে যেতেও পারি। বিএনপির সালাউদ্দিন সাহেব আজকে বলেছেন, কিন্তু তারেক রহমান সাহেব বিবিসি কে দেওয়া ইন্টারভিউতে পরিষ্কার করে বলেছেন যে তারা বিজয়ী হলে তারা একটা জাতীয় সরকার গঠন করবেন এবং আন্দোলনের সকল শক্তিকে এই নিয়েই সরকার গঠন করবেন। বিশেষ করে বলেছেন তরুণদের দলের কথা, তাদেরকে তিনি সরকারে নেবেন। তো তাদেরকে সরকারে নিতে হলে তো তাদেরকে আগে সংসদে নিতে হবে, কি অ্যাটলিস্ট 10-12 জনকে হলেও। তো সেই 10-12 জনের দায়িত্ব তো বিএনপি কেই দিতে হবে আমার মনে হয়। এবং আমি ভিতরে যতটুকু শুনি, দিবু ভাই যে আমাকে একটা বললেন যে অনেক খবর রাখি না, অনেক খবর রাখি না, খবর রাখলেও মানে রাখাও মুশকিল। একটা খবর আজকে শুনি আর কালকে আবার আরেকটা উল্টা হয়ে যায়। যাই হোক, শুনছি যে বিএনপি এনসিপির জন্য কিছু আসন বরাদ্দ রেখেছে, আসন নিয়েও কথাবার্তা হচ্ছে। বাট এনসিপি এগেইন আমি মানে আবারও বলবো যে এনসিপি রাজনীতি স্ট্র্যাটেজিটা এখন আমার কাছে পরিষ্কার না। তারা কি কারোর সঙ্গে জোট করে ইলেকশন করবে নাকি এককভাবে করবে, সেটি এখনো আমি পরিষ্কার না। তবে এককভাবে করলে তাদের ফলাফল কি হবে না হবে, দিবু ভাই যতখানি বললেন যে না খুব বেশি আশাবাদী তিনি না, তো বলা যায় না আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ায় নির্বাচনের মেরুকরণ। আমার মনে হয় যে অনেক কিছু আমাদের এখনই কনক্লুশনে না এসে, এনসিপি তো একটা জনপ্রিয়তা তো আছেই, সেটির সঙ্গে কিছু আরো অন্য কোনো দলের শক্তি যুক্ত হয়ে এনসিপি সংসদে হ্যাঁ প্রধান মানে খুব বড় শক্তিশালী বিরোধী দল বা ক্ষমতায় মানে বিএনপির সঙ্গে মিলে যদি ক্ষমতায় যেতে হতে পারে। শক্তিশালী বিরোধী দল হবে কিনা জানি না, বিরোধী দলও হতেও পারে, নাও পারে। মানে আসলে এখনই এই জি, সম্পর্কে আপনি যেমনটা বলছেন, আপনার কথার উত্তর এবং মোস্তফা ফিরোজের কথার উত্তরের সুরটা অনেকখানি একই রকম। আমি দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। একই সভায় এনসিপির আরেক গুরুত্বপূর্ণ নেতা হাজরাত আব্দুল্লাহ, তিনিও একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হয়েছে সচিবালয়ে কিছু রাজনৈতিক দলের জেলা প্রশাসক পদটির ভাগাভাগিতে সহায়তা করছেন প্রধান উপদেষ্টা। হাসনাতের বক্তব্য যদি আমরা মানে আমলে রাখি, সেক্ষেত্রে খোদ প্রধান উপদেষ্টার ভাগাভাগিতে তিনি জড়িয়ে গেছেন। গুরুতর এই অভিযোগটাকে মোস্তফা ফিরোজ আপনি কিভাবে দেখেন? না, এটাও একটা এলোমেলো কথা। আসলে ভাগাভাগির প্রশাসনের এটা মাঝে যা বুঝি না। মানে আওয়ামী লীগের দোসরদেরকে যদি সরাই দেওয়া হয়, তাহলে বাকি যারা থাকে তারা হয় জামাত নাই বিএনপি, তো সেই ভাগাভাগি তো হবেই। এখন নিরপেক্ষ যদি করতে হয় তাহলে তো ওই আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে আসতে হবে, কারণ আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করবে না, সুতরাং আওয়ামী লীগ সমর্থিত যে কর্মকর্তারা আছে তাদেরকে আবার পুনর্বহাল করা উচিত। যাদেরকে চাকরি থেকে বিদায় দেওয়া হয়েছে তাদেরকে আবার নিয়ে এসে তাদেরকে দিয়ে প্রশাসনটা সাজানো দরকার। আর বিএনপি জামাত যারা এখন গুরুত্বপূর্ণ পোস্টে আছে তাদেরকে সরাই দেওয়া উচিত, তাদেরকে ওএসডি করে রাখা উচিত। কারণ বাস্তবতা হলো এই আওয়ামী লীগ মানে যেটা প্রধান উপদেষ্টা সহ আজকে প্রেস সচিবও বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না। তাহলে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত হয়ে যাদেরকে চাকরিচ্যুত করা হলো তারা ছাড়া আমি এই মুহূর্তে আর কোনো নিউট্রাল কোনো দেখি না। বাকি সবাই তো হয় বিএনপি নাই জামাতে। এখন এই কামড়াকামড়ির মধ্যে একমাত্র নিরপেক্ষ ভূমিকায় রাখতে পারে আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তারা। এখন তাদেরকে ফিরে আনার এই ফর্মুলা মানে বাস্তবায়ন করা ছাড়া আমি তো আর কোনো দেখি না। নতুবা কিন্তু এই পাল্টাপাল্টি চলতেই থাকবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বলছেন কিছু উপদেষ্টা, বিএনপি একটা তালিকা দিছে, তারপরে দিছে জামাত একটা তালিকা দিছে। এখন এই সব তালিকা মিলায় করলে তাহলে তো উপদেষ্টা পরিষদ নাই। হ্যাঁ, এখন এনসিপি আবার যেভাবে করতেছে তাহলে তো দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসও নাই। তাহলে নির্বাচনটা করবে কে? তাহলে নির্বাচনটা করতে গেলে তো তাহলে আওয়ামী লীগের সমর্থিত কিছু লোকজন নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, কারণ তারাই এই মুহূর্তে নিরপেক্ষ থাকবে, কারণ তাদের দল যেহেতু নাই। এটা আসলে একটা গোলমেল একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। মানে এই নির্বাচন বিলম্বিত হোক, আরো যত পিছাবে তত এই সংকটটা বাড়তে থাকবে। আর আমার মনে হয় নির্বাচন না হলেই ভালো,
কারণ হচ্ছে এই মানে এখন ক্ষমতাগুলো অনেকগুলো গ্রুপ নিয়ন্ত্রণ করতে পারতেছে, নির্বাচন হলে একটা দলের কাছে চলে যাবে। তো সুতরাং এখন এই কারণে কেউ কেউ চায় যে নির্বাচন পিছাইতে থাক আর আমরা আমাদের মতন করে কর্তৃত্ব করতে থাকি। মোট কথা দেশে একটা চরম একটা এনার্কি, দেশের মানে প্রশাসনের ভেতরে বাইরে সব মিলায়, এবং এরা এত দ্রুত ডুবতেছে, এটা অকল্পনীয় ভাবে মানে ডোবার একটা জি প্রতিযোগিতা মোস্তফা শুরু ফিরোজ, করছে। আমি আপনার উত্তরটা নিশ্চয়ই নেব এবং একই প্রশ্নে রেজওয়ানুল হক কি ভাবছেন সেটাও আমি জানাতে চাই দর্শকদের। সংবাদ সম্মেলনের সময় হয়েছে, ছোট্ট একটা বিরতির, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মোস্তফা ফিরোজ এবং রেজওয়ানুল হক। স্বাগত আপনাদের দুজনকেই। রেজওয়ানুল হক, এবার আপনার কাছে যেতে চাই। নির্বাচনী জোটে গেলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে, আরপিওতে এই বিধানটা যুক্ত করা হচ্ছে, কিন্তু এর বিরোধিতা করছে বিএনপি। এমনকি দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিষয়টি পুনর্বিবেচনা করতে সরকারকে চিঠি দেবে তার দল। ধানের শীষ প্রতীকে তাদের যে পাশ করিয়ে আনতে হবে, জোটে অন্তর্ভুক্ত হতে যাওয়া ছোট দলগুলোর এমন চাপের কারণে কি বিএনপি বিরোধিতা করছে বলে আপনি মনে করেন কিনা? বিষয়টি আর কিভাবে দেখার সুযোগ রয়েছে? যদিও এই বিষয়ে মোস্তফা ফিরোজ কিছুটা আলোকপাত করেছেন, আপনার বিষয়টা একটু জানতে চাই। হতে পারে সম্ভাব্য যারা জোটের শরিক হবেন তাদের আকাঙ্ক্ষা থেকে হতে পারে, আবার এটাও হতে পারে যে বিএনপি যাদের সঙ্গে তাদের জোটে যাদেরকে নেবে তাদেরকে পাশ করিয়ে আনার দায়িত্ব তো কিছুটা বিএনপির ঘাড়ে পড়ে। তো তারা যদি অন্য প্রতীকে মানে অন্য প্রতীকে ধরেন এনসিপির কথা ধরেন, এনসিপির সঙ্গে বিএনপির 10টা 12টা বা 15টা সিট বা 20টা সিটে ভাগাভাগি হবে। তো এনসিপি যদি তাদের যে মার্কাই পাক, ধরেন সাপ্লাই পাইল, তো তা দিয়ে যতটা ভালো করতে পারবে তার চেয়ে অনেক বেশি ভালো করতে পারবে যদি তারা ধানের শীষ ইলেকশন করে। কারণ অনেক মানুষ প্রতীক দেখে ভোট দেয়। তো প্রতীক কিন্তু একটা ফ্যাক্টর, নাহলে এনসিপি দেখেন সাপলা নেওয়ার জন্য এত রিজিড কেন? তো এই কারণে বিএনপি ধরেন 20টা সিট দিল একটা দলকে, তারা যদি জিততে না পারলো তাহলে তো মুশকিল, তাই না? ওইখানে যদি জামাত জিতে যায়, জামাত আর বিএনপির মধ্যে রাইভালরি তো দিন দিন বাড়ছে দেখতেছি। জামাত বিএনপির শরিকরা যদি হেরে যায় আর জামাত তাহলে সিট যদি বেশি পেয়ে যায় তাহলে তো মুশকিল বিএনপির জন্য। এই কারণে বিএনপি চায় যে তারা ধানের শীষ নিয়েই, তাদের জোটের শরিকরা প্রার্থীরা ধানের শীষ নিয়েই নির্বাচন করুক, এবং সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আর কি। এই কারণেই আমার কাছে মনে হয় যে বিএনপি এই ইস্যুটা তুলেছে। তবে বিএনপির সমমনা যারা আন্দোলনের সঙ্গে বিএনপির সমমনা যে সমস্ত লাইক নাগরিক মঞ্চের কিন্তু কোনো নেতা এরকম বলেছেন যে না, তারা জোট করলেও নির্বাচন করতে চান নিজস্ব দলীয় প্রতীক, এরকম মতামত কিন্তু আছে। তো সরকার সেই বিবেচনা করেও, এটা তো ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব অনুযায়ী এটা হয়েছে। তো এখন দেখা যাক বিএনপি এটাকে কিভাবে ট্যাকেল করতে পারে। জি ধন্যবাদ রেজওয়ানুল হক। মোস্তফা ফিরোজ, আপনি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান কিনা? জোটের মধ্যে যদি মানে 20টা আসন ছেড়ে দেয় বিএনপি, এই 20টার মধ্যে অন্তত 15টা আসন হাতছাড়া হয়ে যাবে যদি অন্য প্রতীক থাকে। ধানের শীষ প্রতীক ছাড়া এই জোটের ভিতরে যাদেরকেই মানে মানে নেওয়া হবে এই আসনগুলো, এটা মানে উপহার দেওয়া হবে জামাতকে। এটাই আমার কাছে মনে হয়, কারণ কোনো সম্ভাবনা নাই এই প্রতীকের বাইরে অন্যরা অন্য প্রতীক নিয়ে জিতবে। হ্যাঁ, তাদের যদি ব্যক্তিগত সেখানে সাংগঠনিক শক্তি, দলের শক্তি, ব্যক্তিগত জনপ্রিয়তা থাকে, তাহলে প্রতীক হয়তো অত ম্যাটার করে না। যেহেতু তাদের ওই পরিচিতিটা, ওই সাংগঠনিক শক্তিটা নাই, সুতরাং এখানে প্রতীকটা একটা ফ্যাক্টর। কারণ আপনি অন্য দলের প্রার্থী হবে, সেখানে বিএনপির কিন্তু চুপ করে বসে থাকবে না, তাদের স্বতন্ত্ররা দাঁড়ায় যাবে, এবং ওই স্বতন্ত্ররা প্রতীক না পাইলেও তারা মানে ওই জোট যদি অন্য দলকে দেয় নমিনেশন, তো এমনকি ধানের শীষও যদি দেয়, কিন্তু বিএনপির যারা অরিজিনাল নেতা ওই এলাকায় তারাই জিতে যাবে। ফলে এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এই কারণেই সম্ভবত সালাউদ্দিন আহমেদ বলছেন যে না, আরপিওতে এই বিধানটা মানে না থাকা ভালো। তাহলে ওই যে জোটবদ্ধভাবে জোট করে যে নির্বাচন করাটা,
করতে পারে, তাহলে হয়তো আসনের সংখ্যাটা খুব কম দেবে, 5টা বা 10টা দিতে পারে বিএনপি। এর বাইরে দিলেই তো এটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো এই ঝুঁকিটা কেউ নেবে? কারণ জামাত তো আস্তে আস্তে অনেকখানি চলে আসছে, একদম নাকের ডগায় চলে আসছে জামাত। তো সেই এখন আগে হয়তো তেমনটা ছিল না, কিন্তু এখন তো বিএনপি চাপ অনুভব করতেছে যে জামাত প্রবল প্রতিদ্বন্দ্বী একটা দল। সুতরাং এখন তো তার ওই ধানের শীষ ছাড়া মানে ও অন্য প্রতীকে যদি তার জোটের কোনো সঙ্গী নির্বাচন করে, প্রার্থী নির্বাচন করে, সে তো হারবে। কারণ ওখানে তো বিদ্রোহী বিএনপির লোক থাকবে, সেও তো দাঁড়াবে। তো তাহলে ওই জিতবে কিভাবে অন্য প্রতীক দিয়ে, যেখানে বিএনপির লোক আছে? তো সুতরাং বিএনপি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়লো। সুতরাং এইটা হয়তো তারা সর্বোচ্চ ভাবে চেষ্টা করবে যে আরপিওতে আগে যে বিধান ছিল যে মানে ধানের শীষ প্রতীক নিয়ে অন্য দলের লোকও নির্বাচন করতে পারবে, সেই দিকে এখন হয়তো যাইতে হবে তাদেরকে। জি, আমাদের কাছে আরো একটা বিষয় রয়েছে। উপদেষ্টাদের পদত্যাগ নিয়েও তো নানা রকম বক্তব্য এবং দাবি উঠছে, আপনারাও সেটা শুনছেন। বিএনপি বলছে সরকারের দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে, আবার অন্য দলগুলো বলার চেষ্টা করছে যে উপদেষ্টাদের কেউই দলীয় পরিচয়ের বাইরে না। গতকাল আবার প্রেস সচিব বলেছেন উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি ক্যাবিনেট বা তাদের নিজেদের সিদ্ধান্তের বিষয়। এসব নিয়ে সামনে কি আরো রাজনৈতিক অস্থিরতা বাড়বে এমন শঙ্কা কি করছেন রেজওয়ানুল হক? হ্যাঁ, মানে এই বর্তমান সরকারই তো নির্বাচনকালীন সরকার। নির্বাচন পরিচালনা করবে তো বর্তমান সরকার। তো ওই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রত্যেক দলই কনসার্ন থাকবে তাদের, এটাই স্বাভাবিক। আপনি কিন্তু দেখেন, লক্ষ্য করেন যে সব দলই, ইভেন মানে আমি যদি বিএনপি জামাত তো বটেই, ইভেন এনসিপিও, যে কে এনসিপি এই সরকার গঠন করেছে, আমাদের প্রধান উপদেষ্টা তো নিজেই বলেছেন যে তার নিয়োগকর্তা হচ্ছে এই এই ছেলেরা। তারাও কিন্তু সরকারের ব্যাপারে, তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে তাদের অনেক রিজার্ভেশন আছে, তারা এরা ইতিমধ্যে সেগুলি বলেছে। তার মানে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি করা বা কোনো কোনো উপদেষ্টাকে আপনার সরানো, দরকার হলে আজকে যেমন একজন নেতা, গণতন্ত্র মঞ্চের একজন নেতাকে বলতে শুনলাম যে তিনি বলেছেন দরকার হলে ক্যাবিনেটের আকারটা আরো ছোট করে ফেলেন নির্বাচনকালীন সময়ের জন্য। তো তারপর মানে এই কারণেই দাবিটা আরো জোরালো হবে বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে যে আপনার ছাত্র প্রতিনিধি যে দুজন আছেন, তাদেরটার ব্যাপারটা তো অনেকটা লজিক্যাল, যে তারা তো একটি তারা এনসিপির প্রতিনিধি বলা যেতে পারে এখন। তো এনসিপি তো ইলেকশন করছে, তাদের প্রতিনিধি সরকারে এখনো থাকলে, সরকার তো এখন মোটামুটি ইলেকশন মুখী। প্রধান উপদেষ্টা অনেক আগেই বলেছেন যে আমাদের কালকে থেকে আমরা নির্বাচনে নেমে করছি, নির্বাচনের প্রস্তুতি। তো এই পর্যায়ে আসলে আমিও মনে করি যে সরকারের নিরপেক্ষতা তা নিশ্চিত দেখানোর জন্য বা করার জন্য উপদেষ্টাদের যাদের যাদের ব্যাপারে আপত্তি আছে রাজনৈতিক দলগুলোর, তাদের ব্যাপারে সরকারের চিন্তা করা উচিত। যদিও এটাও শুনলাম, একটা কাগজের নিউজ দেখলাম যে সেপ্টেম্বরেই, গত মাসেই প্রধান উপদেষ্টা দুইজনকে, ছাত্র উপদেষ্টা দুইজনকে বলেছিলেন বিদায় নেওয়ার জন্য, কিন্তু তারা একজন বলেছেন আর একটু দেখতে চাই, তিনি আর একটু সময় নিতে চান। আর আরেকজন বলেছেন তিনি ইলেকশন করবেন না। ইলেকশন না করলে তার থাকতে আইনগতভাবে কোনো বাধা নাই, কিন্তু নৈতিকভাবে তো বাধা আছে, কারণ তিনি তো একটি দলের প্রতি তার দুর্বলতা আছেই। তো এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়া উচিত, না হলে এই ধরনের কথা, অভিযোগ, বিতর্ক কিন্তু বাড়তে থাকে। জি, রেজওয়ানুল হক, ধন্যবাদ আপনাকে। মোস্তফা ফিরোজ, আমাদের হাতে একেবারেই সময় নেই, মিনিট খানেক হয়তো পাবো, আপনি এই বিষয়টাতে যদি আর কিছু যুক্ত করতে চান। আসলে সবচেয়ে ভালো হতো ডক্টর ইউনূস সাহেব সহ যদি পুরো ক্যাবিনেটটা রিজাইন করতো, সবচেয়ে ভালো হতো। এবং তত্ত্বাবধায়ক সরকারের যেটা রিভিউ চলতেছে ওইটাকে পুনর্জীবিত করে একটা তত্ত্বাবধায়ক সরকার আসলে সবচেয়ে ভালো হয়। নতুবা যে অবস্থাটা ডক্টর মোহাম্মদ ইউনূস সামাল দিতে পারবেন না, তার উপদেষ্টারা বিতর্কিত হয়ে গেছে, এখন তিনি বাকি আছে, আর বাকি যে কয়টা দিন আছে এই দিনটা আস্তে আস্তে উনিও বিতর্কিত হয়ে যাবে। ফলে পুরো ক্যাবিনেটটা রিজাইন করতে পারলে সবচেয়ে ভালো হতো। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। আপনারা দেখছিলেন সংবাদ সম্প্রসারণ। ডিবিসি নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।